নমস্কার, স্মার্ট লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। আমরা WBCS প্রিলিমস 2024 এবং 2025কে লক্ষ্য রেখে একটা রিভিশন সিরিজ শুরু করেছি, যেটা বিভিন্ন মাইন্ড ম্যাপ, চার্ট এর মাধ্যমে আমরা কমপ্লিট সিলেবাস বিভিন্ন সাবজেক্ট রিভিশন করব। তো এখানে আজকে আমরা ইন্ডিয়ান পলিটির প্রথম যে গুরুত্বপূর্ণ অধ্যায় প্রিয়াম্বেল বা প্রস্তাবনা, এই অধ্যায়টা আমরা মাইন্ড ম্যাপের মাধ্যমে কভার করব। তো প্রস্তাবনা বা প্রিয়াম্বেল, এটা প্রথমত প্রস্তাবনা বিষয়টা কি? প্রস্তাবনা হচ্ছে সংবিধানের একটা অতি সংক্ষিপ্ত রূপ আমরা বলতে পারি, যেটা 13 ডিসেম্বর 1946 সংবিধান সভায় জওহরলাল নেহেরু অবজেক্টিভ রেজলিউশন হিসেবে উপস্থাপন করেছিলেন, উদ্দেশ্যমূলক বিবৃতি হিসেবে উপস্থাপন করেছিলেন। সেটাই পরবর্তীকালে প্রস্তাবনা হিসেবে আমাদের সংবিধানে এসেছে, যেটা কিনা আমেরিকান সংবিধান থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ এই প্রস্তাবনা থাকতে হবে, আমাদের সংবিধানে একটা প্রস্তাবনা থাকবে, এই বিষয়টা আমেরিকার সংবিধান থেকে আমরা নিয়েছি। এবং এটা গ্রহণ করা হয়েছে কবে? 26শে নভেম্বর 1949। অর্থাৎ যেদিন সংবিধানটা প্রস্তুত হয়ে এলো, বলবৎ হলো নয়, প্রস্তুত হয়ে এলো, ঠিক সেই দিন এই প্রস্তাবনাটাকে এখানে কিন্তু ইনক্লুড করা ছিল। অর্থাৎ প্রস্তাবনাটা সেটা এক্সিস্টেন্সে এসেছিল। এবার এই প্রস্তাবনা বিষয়ক একটা খুব গুরুত্বপূর্ণ বিবৃতি রয়েছে, উদ্ধৃতি রয়েছে, সেটা হচ্ছে পালকিওয়ালা, N.A. পালকিওয়ালা। উনি সংবিধানকে, আমাদের প্রস্তাবনাকে সংবিধানে আইডেন্টিটি কার্ড বলেছেন। প্রস্তাবনা হচ্ছে সংবিধানের আইডেন্টিটি কার্ড, অর্থাৎ যাকে দেখে আমরা সংবিধানকে চিনতে পারি। সংবিধানের বিভিন্ন সংক্ষিপ্ত রূপ, বিভিন্ন সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকগুলো, এখানে কিন্তু সবগুলো সেখানে তুলে ধরা হয়েছে। এবার এই প্রস্তাবনা থেকে কি ধরনের প্রশ্ন আসে? এখান থেকে সরাসরি প্রশ্ন এসে থাকে বিভিন্ন তথ্যমূলক, ফ্যাকচুয়াল, এবং বিভিন্ন যে শব্দগুলো ব্যবহার হচ্ছে, জাস্টিস, ফ্র্যাটার্নিটি, ইকুয়ালিটি, লিবার্টি, এর যে মিনিংগুলো, সেই মিনিংগুলো থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। তো আমরা পরপর বিভিন্ন বিষয়গুলোকে দেখব। প্রথমে নেচার অফ স্টেট। নেচার, ভারত রাষ্ট্র, তার নেচারটা কেমন? সভারেইন, অর্থাৎ সার্বভৌম। সার্বভৌম শব্দের অর্থ কি? যে দেশ সম্পূর্ণভাবে বাইরের প্রভাব মুক্ত, অর্থাৎ বাইরের কোনো দেশ আমাদের দেশকে নিয়ন্ত্রণ করছে না, তার কোনো ভালো লাগা না লাগা, তার ইচ্ছা অনিচ্ছার উপর আমাদের দেশ কিন্তু চলছে না। আমাদের দেশ সম্পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ, স্বনির্ভর। তা এটা সভারেইনের মানে হচ্ছে এটা। সোশ্যালিস্ট, সমাজতান্ত্রিক। আমরা যখন ভারতবর্ষ পথ চলা শুরু করলো স্বাধীনতার পর, তখন থেকে আমাদের যে অর্থনৈতিক প্রকৃতি সেটা কিন্তু সোশ্যালিস্ট ধাঁচের, অর্থাৎ সমাজতান্ত্রিক ধাঁচের, যেখানে সরকার মূল চালিকা শক্তি এবং মানুষের ওয়েলফেয়ার করা, মানুষের কল্যাণ করা, এটা সরকারের মূল উদ্দেশ্য হয়। তো আমরা এই সোশ্যালিস্ট শব্দটা কিন্তু এখানে ইনক্লুড করেছি প্রস্তাবনাতে। যদিও প্রস্তাবনা যখন প্রথম আসে 26শে নভেম্বর 1950, তখন কিন্তু সোশ্যালিস্ট শব্দটা ছিল না, সেকুলার শব্দটাও ছিল না, ইন্টিগ্রিটি শব্দটাও ছিল না। এই তিনটে শব্দ, সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি, এই তিনটে শব্দ 42তম সংবিধান সংশোধনী 1976 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এই তিনটে শব্দকে আমাদের প্রস্তাবনার মধ্যে নিয়ে আসা হয়েছিল। এবার সেকুলার শব্দের অর্থটা কি? না, আমাদের রাষ্ট্র কোনো ধর্মকে প্রমোট করে না। আমাদের রাষ্ট্র সম্পূর্ণভাবে ধর্ম নিরপেক্ষ, সমস্ত ধর্মেরই কিন্তু সমান মান মর্যাদা আমাদের রাষ্ট্র দিয়ে থাকে। যদিও পরবর্তীকালে 14, 15 এবং 27 এই সমস্ত আর্টিকেলের মধ্যেও এর যে ছোঁয়া সেটা কিন্তু রয়েছে, সেটা আমরা পরে ফান্ডামেন্টাল রাইটস জানার সময় আরও ডিটেলসে জানবো। আচ্ছা, আমাদের স্টেটের নেচারটা ডেমোক্রেটিক এবং রিপাবলিক, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। এই দুটো খুব গুরুত্বপূর্ণ শব্দ এবং অনেক সময় কিছুটা কনফিউজিং, আমাদের বিষয়টা ভালো করে বুঝতে হবে। ডেমোক্রেটিক মানে হচ্ছে গণতন্ত্র, যেখানে সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষ, তারা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থাতে
তাদের যারা প্রতিনিধি, তাদের যারা শাসক প্রশাসক, তাদেরকে কিন্তু নির্বাচন করে থাকে প্রত্যেকটা সাধারণ মানুষ। রিপাবলিক মানে হচ্ছে প্রজাতন্ত্র। এখানে কিন্তু যিনি প্রধান, রাষ্ট্রপ্রধান, তিনি বংশানুক্রমে তার পদটা পান না, সেখানে প্রজারা কিন্তু তাকে চুজ করে আনে। তফাৎটা কোথায়? ডেমোক্রেসিতে প্রত্যেকটা মানুষ সমান অধিকার পায়, তারা ভোটাধিকার সমান পায়, কিন্তু রিপাবলিকের ক্ষেত্রে, প্রজাতন্ত্রের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মানুষ যে সমান অধিকার পাবে সেরকম নয়, যেমনটা হচ্ছে চীনের ক্ষেত্রে। চীন কিন্তু ডেমোক্রেসি নেই, গণতান্ত্রিক নয়, কিন্তু রিপাবলিক। সেখানে যিনি প্রধান আসেন তিনি কিন্তু নির্বাচিত হয়ে আসেন, কিন্তু সাধারণ মানুষ তাকে নির্বাচিত করেন না। সেখানে ওয়ান পার্টি সিস্টেম রয়েছে, একটাই পার্টি রয়েছে, সেই পার্টির যারা সদস্য তাদের মধ্যে থেকে কেউ একজন নির্বাচিত হয়ে প্রধান হিসেবে আসেন। তাহলে সাধারণ মানুষ এখানে নির্বাচনে অংশ নিচ্ছেন না। তো এইটুকু তফাৎ আমাদের কিন্তু এখানে বুঝে রাখতে হবে। আচ্ছা, এরপর জাস্টিস, মানুষ বিচার পাবে। কোন কোন বিচার পাবে? সামাজিক ন্যায় বিচার পাবে। সমাজে তারা কিন্তু ন্যায় বিচার পাবে যদি মনে হয় যে তাদের কোথাও অধিকার লঙ্ঘিত হচ্ছে সামাজিক দিক থেকে, তারা কিন্তু ন্যায় বিচার পাবে। অর্থনৈতিক দিক থেকেও তারা ন্যায় বিচার পাবে, রাজনৈতিক দিক থেকেও তারা কিন্তু ন্যায় বিচার পাবে। জাস্টিস, এবং জাস্টিস হবে ফেয়ার, সমস্ত অর্থাৎ দুর্নীতিমুক্ত হবে, মোরাল হবে, নীতিগতভাবে চলবে, এবং ইম্পার্শিয়াল হবে, কারো প্রতি পক্ষপাতিত্ব করবে না। যাই হোক, এই তিনটে শব্দ জাস্টিসের সাথে জোড়া, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল। কী ধরনের জাস্টিস আমরা ভোগ করে থাকি, প্রস্তাবনাতে কি রয়েছে সেই শব্দটা থেকে প্রশ্ন আসে। তো সোশ্যাল, ইকোনমিক এবং পলিটিক্যাল জাস্টিস কিন্তু আমরা পাবো, এটা আমাদের প্রস্তাবনাতে বলা আছে। আচ্ছা, এরপর ফ্র্যাটার্নিটি, ভ্রাতৃত্ব। এইটা ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। আইডিয়াস অফ লিবার্টি, ইকুইটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি টেকেন ফ্রম দ্য ফ্রেঞ্চ রিভলিউশন। ফরাসি বিপ্লব থেকে এই লিবার্টি অর্থাৎ স্বাধীনতা, ইকুয়ালিটি অর্থাৎ সমতা, এবং ফ্র্যাটার্নিটি বা ভ্রাতৃত্ব, এই তিনটে শব্দ কিন্তু ফ্রেঞ্চ রিভলিউশন থেকে নেওয়া হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ভ্রাতৃত্ব অর্থাৎ প্রত্যেকটা মানুষ তারা কিন্তু ভ্রাতৃসম, সৌহার্দ্যপূর্ণভাবে তারা থাকবে। লিবার্টি, কিসের লিবার্টি, কিসের স্বাধীনতা মানুষ পাবে? লিবার্টি অফ থট, বিচার, ভাবনা চিন্তা, সেটা তারা স্বাধীনভাবে সেই মতামত প্রকাশ করার অধিকারটা তারা পাবে। এক্সপ্রেশন অর্থাৎ নিজেকে প্রকাশ করা, লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, বিভিন্ন যতগুলো মাধ্যম আছে প্রকাশে, সেখানে তারা স্বাধীনতা পাবে। বিলিফ, বিশ্বাস, এখানে তারা স্বাধীনতা পাবে। ফেথ, ওয়ার্শিপ, এবং তারা কিন্তু ওয়ার্শিপ করারও স্বাধীনতা পাবে, অর্থাৎ উপাসনা করা, কোনো বিশ্বাস রাখা, এখানে মূলত ধর্মীয় বিশ্বাসের কথাই আসছে, তো সেটা কিন্তু তারা ফ্রিলি করতে পারবে, তারা সেটা স্বাধীনতা তারা ভোগ করবে। এখানে পরিষ্কার করা আছে অ্যাবসেন্স অফ রেস্ট্রিকশন অন দ্য অ্যাক্টিভিটিস অফ ইন্ডিভিজুয়াল, কোনো মানুষকে রেস্ট্রিক্ট করা হবে না যে সে এটা করতে পারে, এটা করতে পারে না, এরকম কোনো রেস্ট্রিকশন আনা হবে না। এবং অপরচুনিটিস ফর দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়াল পার্সোনালিটিস। কেন? কারণ প্রত্যেকটা মানুষ তার পার্সোনালিটিতে যাতে ডেভেলপ হতে পারে, তার জন্যই কিন্তু এই স্বাধীনতা দেওয়া হয়েছে। অর্থাৎ কেউ তার ভাবনাটা প্রকাশই করতে পারলো না, হতে পারে সেটা আরও বেশি ভালো ভাবনা, তো সেই কারণে তার যাতে ডেভেলপমেন্ট হয় সেই মানুষটার, সেটার জন্য লিবার্টি রাখা হয়েছে। আর হচ্ছে ইকুয়ালিটি, কোন কোন ক্ষেত্রে ইকুয়ালিটি ভোগ করবে মানুষ? সমান অধিকার, অপরচুনিটি, তারা সুযোগ পাবে, সমানভাবে তারা সুযোগ পাবে। এবং স্ট্যাটাস, বিভিন্ন যে প্রত্যেকটা মানুষকে কিন্তু আলাদা আলাদা স্ট্যাটাসে রাখা হবে না, প্রত্যেকটা মানুষ এখানে সমানভাবে তাদের চোখে দেখা হবে, সমান চোখে দেখা হবে তাদের। তো এটা একটা গুরুত্বপূর্ণ দিক। এবার এই প্রস্তাবনাটা সংবিধানেরই একটা অংশ নাকি এটা সংবিধান থেকে আলাদা, সেটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ দুটো কেস রয়েছে। 1960-এ প্রথম কেস, বেরুবারি ইউনিয়ন কেস, 1960 সালে। তখন সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে প্রস্তাবনা কিন্তু পার্ট নয়, সংবিধানের অংশ নয়, এটা সংবিধান থেকে আলাদা, এটা সুপ্রিম কোর্ট থেকেই বলা হয়েছিল। কিন্তু আবার 1973-এ বিখ্যাত কেস, কেশবানন্দ ভারতী কেস, সেখানে সংবিধানকে এর অংশ বলা হয়েছে। প্রস্তাবনা সংবিধানের একটা অবিচ্ছেদ্য অংশ, এটা কিন্তু কেশবানন্দ ভারতী কেসে বলা হয়। তাহলে এই দুটো খুব গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে মনে রাখতে হবে। এবং এই প্রিয়াম্বেল, প্রস্তাবনার আগে কি ছিল? অবজেক্টিভ রেজলিউশন, যেটা জওহরলাল নেহরু দিয়েছিলেন, যেটা বললাম এই ডেটে উনি দিয়েছিলেন সংবিধান সভাতে। সংবিধান সভা জাস্ট শুরুর পরে তিনি এটা দিয়েছিলেন,
এবং পরবর্তীকালে এটা প্রিএমবেল হিসেবে এসেছিল। তো এটা কি করে, এটা আমাদের সংবিধানকে হাইলাইট করে, ফান্ডামেন্টাল ভ্যালু যেগুলো আছে, মূল্যবোধ যেগুলো আছে সেগুলোকে প্রকাশ করে। আমরা শব্দগুলো দেখলেই বুঝতে পারবো যে এটা সংবিধানে খুব সংক্ষিপ্ত আকারে আমাদের সংবিধান এক ঝলকে আমরা বুঝে যাই যে আমাদের সংবিধানটা কীরকম হতে পারে, প্রস্তাবনা দেখে সেটা আমরা অনুমান করে দিতে পারি। তাহলে এই প্রত্যেকটা তথ্য একবারই মাত্র প্রস্তাবনাকে অ্যামেন্ড করা হয়েছিল, পরিবর্তন করে এই 3টে শব্দ যোগ করা হয়েছিল, বা এই ধরনের ফ্যাকচুয়াল ইনফরমেশন কবে দেওয়া হয়েছিল, এটা কে দিয়েছিলেন, এগুলো থেকে প্রশ্ন আসে। এবং প্রত্যেকটা শব্দের যে এক্সপ্লেনেশন, সে প্রত্যেকটা এক্সপ্লেনেশন থেকে কিন্তু সরাসরি প্রশ্ন উঠে থাকে। তো মাইন্ড ম্যাপের মাধ্যমে এই সংক্ষিপ্ত ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।